বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাছ থেকে দেখতে পেলাম। আর ও আমার সামনে এসে এভাবে আমার হাত কামড়ে ধরবে তা আমি কল্পনা করতে পারিনি। সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়ছে। আমি রিয়া, জন্মের আগেই বাবাকে হারিয়েছি। আমি যখন মায়ের 5 মাসের পেটে, তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আর আমার জন্মের সময় মা। তাই অনেকেই আমাকে অপয়া পোড়া কপালি বলে ডাকে। বুঝ হবার পর থেকে একটু একটু খারাপ লাগলেও পরে আর খারাপ লাগেনি। এখন আর লাগেই না, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন আমি। শুধু অপয়া আর পোড়া কপালই না, কালমুখী, পোড়ামুখী, অলক্ষী, কম বেশি সবই শুনতে হয় আমার। ওই যে জন্মের আগে বাবাকে আর জন্মের পর মাকে খেয়েছি বলে। আচ্ছা, কেউ কি চায় নিজ থেকে এতিম হতে, নিজের বাবা মায়ের আদর থেকে নিজেকে বঞ্চিত করতে? আচ্ছা, কার কষ্ট বেশি, আমার নাকি যারা আমাকে এসব বলে গালমন্দ করে তাদের? তারা আমাকে এই যে অপবাদ দেয়, একটাবার ভাবে না আমি তো আমার বাবা মাকে খুন করিনি, তবে কেন আমাকে এত কটু কথা বলেন তারা? আমি যদি পারতাম আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তাদের প্রাণ ভিক্ষা চাইতাম একটাবার তাদের আদর পেতে, ভালোবাসা পেতে। কিন্তু এই সমাজ যে আমাকে নাম দিয়ে দিয়েছে অপয়া, অলক্ষী। কারণ তাদের কাছে আমি আমার মা বাবার হত্যাকারী। ছোটবেলা থেকে মানুষ হয়েছি নানা নানুর কাছে। নানা নানু স্কুলে পড়িয়েছেন, যতটুকু পেরেছেন শখ আহ্লাদ পূরণ করেছেন। কিন্তু তখনই আমার কপাল পড়ল যখন তারা দুজন এই পৃথিবী ছেড়ে মা বাবার কাছে চলে গেলেন। এরপর থেকে শুরু হলো আমার ওপর মামির অত্যাচার। সারাদিন রাত গাধার মতো খাটাতেন, বিনিময়ে 2 মুঠো পেট ভরে ভাতও দিতেন না। কত রাত যে না খেয়ে কাটিয়েছে তার হিসেব নেই। পড়ালেখাটাও মাঝপথে বন্ধ করে দিলেন। মামা বিদেশ থাকেন, সব রাজত্ব মামির আর তার পরিবারের। একদিন মামি আমাকে কি মাইটটাই না মারলেন, যেদিন তাকে আমি বললাম, মামি, রনি মামা না আমার সাথে খারাপ আচরণ করেছে। মামির ভাই হচ্ছে রনি মামা। আমি যখন মামাকে চা দিতে গিয়েছি তখন আমি কোনো মতে ধাক্কা খেয়ে ফেলে পালিয়ে এসেছি। মামি, আপনি তাকে বলে দিয়েন সে যেন আর আমার সাথে এমন না করে। সেদিন খুব কেঁদে কেঁদে মামিকে কথাগুলো বলেছিলাম, আর মামি কিনা উল্টো আমাকে পিটালো। কি, আমার ভাই তোর সাথে নোংরামি করতে চেয়েছিল? এত বড় মিথ্যা অপবাদ! আমার ভাইয়ের রুচি কি এতই খারাপ যে তোর মতো মেয়ের সাথে এসব করতে চাইবে? আজ তোর একদিন কি আমার একদিন। মিথ্যে বলার স্বাদ আমি আজ তোর মিটাচ্ছি। সেদিন কি মাইক টাইনা মেরেছিল আমাকে। 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি, জ্বর এসে গেছিল আমার। জ্বরের কারণে কাজ করতে পারিনি বলে 2 দিন পেটে ভাতও পড়েনি। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে এত কষ্ট করতে হতো? তবুও কি আপনারা বলবেন আমার মা বাবার মৃত্যুর জন্য আমি দায়ী? আমি খেয়েছি তাদের? মামা হঠাৎ বিদেশ থেকে এসে আমার বিয়ের দিন তারিখ পাকা করে ফেললেন। মামিরই কেমন আত্মীয় জানা ছেলে। মনে মনে বললাম, থাক, অন্তত এই নরক থেকে তো উদ্ধার হব। তাই ছেলেকে না দেখে রাজি হয়ে গেলাম বিয়েতে। মামা মামি তো আর খারাপ কারোর সাথে আমাকে বিয়ে দেবেন না। কিন্তু একই কাণ্ড, বিয়ের 7 দিন চলে গেছে অথচ আমি আমার বরকে কাছ থেকে দেখতে পেলাম না। বিয়ের দিন দূর থেকে যে একটু দেখেছি, ওই দেখাই শেষ দেখা। ওই বাড়িতে যাবার সময়ও আমাকে আলাদা নেওয়া হয়েছে। তাদের নাকি কি নিয়ম, নতুন বর বধূকে 7 দিন পর্যন্ত দূরে রাখতে হয়। বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাছ থেকে দেখতে পেলাম। আর ও আমাকে দেখে দৌড়ে আমার সামনে আসলো, আর এসে আমার হাতটা ধরলো। ধরতে দেরি, কামড়ে দিতে দেরি নেই। আর সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়তে শুরু করলো। আর তা দেখে লোকটা হাতে তালি দিয়ে হাসতে শুরু করলো। আর তার হাসি দেখে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আমি কাঁদছি তা দেখে লোকটার হাসি থেমে গেল। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছি। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি তো দুষ্টুমি করেছি। লোকটার কথাগুলো একদম বাচ্চাদের মতো। ও মা, তোমার হাত থেকে দেখি রক্ত পড়ছে। এই বলে সে এখন নিজেই কান্না শুরু করে দিল। নিজের জ্বালায় বাঁচি না, এদিকে ওনার কান্না শুরু। কাঁদতে কাঁদতে নিজের দাঁত দিয়ে কিভাবে যেন নিজের গায়ের শার্টটা ছিঁড়ে ফেলল সে। আর কিছু অংশ আমার হাতে পেঁচিয়ে দিল। সেরে যাবে, দেখো, সেরে যাবে। তুমি ভয় পেও না, কেমন? আমি ফু দিয়ে দিচ্ছি। ফু ফু। আমি মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছি। আমার আর বুঝতে বাকি নেই মানুষটা মানসিকভাবে অসুস্থ। অসুস্থ হওয়া সত্ত্বেও কি সুন্দরভাবে আমার হাতে শার্টের টুকরোটা বেঁধে দিল। আমার আবার হাত থেকে রক্ত বের হচ্ছে দেখে কান্না করলো। আর দেখতেও কি সুন্দর, চোখ দুটো দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি নিষ্পাপ চাহনি, কি অদ্ভুত সুন্দর হাসি, মায়া ভরা মুখ। দেখলে বোঝাই যায় না যে সে মানসিক রোগী। কিন্তু মানুষটার এই অবস্থা হলো কি করে? নাকি জন্ম থেকে উনি এমন? আমাকে তা জানতে হবে। আর মামা মামির কাছে আমি এতটাই বোঝাছিলাম তা এখন বুঝতে পারছি। তাই তো তারা আমাকে এই মানুষটার সাথে বিয়ে দিয়েছেন, যে কিনা নিজের ভালো মন্দই বুঝেন না। আর সংসার কি বুঝবেন? পোড়া কপালের কপালটাই বুঝি পোড়া। এই কপালে বুঝি আর সুখ নেই। মামা মামি, তোমরা এতটা নিষ্ঠুর না হলেও পারতে। সমস্যা নেই, আমি এই বাড়ির ছায়াই থাকবো। তোমাদের বাড়িতে আর পা রাখবো না। মানসিকভাবে অসুস্থ এই মানুষটাকে যে আমি বিয়ে করেছি, স্বামী যে আমার এখন সে, তাই তাকে ছেড়ে আমি কোথাও যাব না।
আর যেভাবে হোক তাকে আমি সুস্থ করে তুলব, আর এটাই আমার প্রতিজ্ঞা। এই কি ভাবছো তুমি? না কিছু না, চলো চলো, তুমি এখন রেস্ট নিবে, চলো। তোমার হাত থেকে রক্ত বের হয়ে গেছে গো, এখন তোমার ডিম দুধ আর ভালো ভালো খাবার খেতে হবে, রেস্ট নিতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। লোকটা তো অনেক কিছুই বুঝে দেখছি, পাগল হবার অভিনয় করছে না তো আবার। এই কি হলো, চলো চলো। সে আমাকে ধরে তার রুমে নিয়ে গেল। এখানে শুয়ে থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে রিয়া, তোমার হাত থেকে নাকি রক্ত বের হচ্ছে? কিভাবে কি হলো? যে আপনাকে ডেকে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করুন কিভাবে হয়েছে এমন। দীপ্ত, আমি দুষ্টুমি করে কামড়ে দিয়েছিলাম ওকে, মা কান্না করে বলল। এ কি করেছিস তুই? তুই জানিস ও তোর কি হয়? কি হয়? ও তোর বউ, তোর স্ত্রী। তুই ওকে মারবি না, কামড় দিবি না, ওকে ভালোবাসবি, আদর করবি। কেউ ওকে মারতে আসলে তাকে মেরে দিবি, ওর যত্ন নিবি। তুই তো ওর বর, ওর স্বামী। আমি ওর বর, ও আমার বউ। ছোটবেলায় না কত বর বউ খেলতাম, ওই বর বউ। হ্যাঁ ওই বর বউ। কি বলেছি মনে থাকবে? থাকবে। ঠিক আছে, তুই এখন একটু বাইরে যা, আমি রিয়ার সাথে একটু কথা বলবো। আমার বউয়ের সাথে কথা বলবে? আমার সামনে বলো। মায়ের কথা না শুনতে হয় না বাবা? শোনা বাবা আমার, জানা একটু বাইরে। আচ্ছা যাচ্ছি, কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি বাইরে থাকবো না বলে দিলাম। আমি আমার বউয়ের সেবা করতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এবার তো যা। যাচ্ছি। দীপ্তির মা আর কি আমার শাশুড়ি মা আমার হাত ব্যান্ডেজ করে দিতে দিতে বললেন, আমি জানি মা, আমরা তোমাকে ধোঁকা দিয়েছি, তোমাকে না জানিয়ে আমার অসুস্থ ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়েছি। যা করা আমাদের মোটেও ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তোমার কাছ থেকে এসব গোপন রাখা হোক। তোমার মামা মামিকে আমি বলেছিলাম তোমাকে জানিয়ে দিতে, কিন্তু তারা বললেন তোমাকে বিয়ের পরেই জানাবে। আর আমার কাছে তো আমার ছেলের বিয়েটাই ছিল অনেক বড় কিছু, তাই আমি আর জোর করিনি তাদের। ডাক্তার আমাকে বলেছেন যে করে হোক দীপ্তকে বিয়ে করাতে, আর বউয়ের সেবা আদর ভালোবাসাই পারবে ওকে সুস্থ করে তুলতে। এছাড়া আর কোনো পথ নেই, কেননা বছর 2 হয় তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি। কিন্তু কিছুটা সুস্থ হয়েছে বটে। তাদের ধারণা যদি ও বিয়ে করে, ওর বউ যদি ওর সেবা যত্ন করে, ওকে ভালোবাসে, তবে হয়তো ও সুস্থ হয়ে যেতেও পারে। আর যদি না হয় তবে তারা আর কিছুই বলতে পারবেন না, আল্লাহর উপর ছেড়ে দিবেন। আমাকে তুমি ক্ষমা করো মা, বাপ মরা একমাত্র ছেলে আমার, ওর ভালোর জন্যই আমি এসব করেছি, ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাবার্তায় বুঝতে পারলাম আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ। সে তার ছেলের ভালোর জন্যই আমাকে না জানিয়ে তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন। যে কোনো মাই তার সন্তানের ভালো চাইবেন, আমিও তাই চাইব। তাই তার কান্না দেখে আমি তাকে ক্ষমা করে দিলাম। আপনার ক্ষমা চাইতে হবে না মা, আপনি আপনার ছেলের জন্য এমন করেছেন, আপনার জায়গায় আমি হলেও তাই করতাম। দোষ তো করেছে আমার মামা মামি, দোষ আপনার না, আপনি কাঁদবেন না। বলো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আজ থেকে তুই আমার বৌমা না, তুই আমার মেয়ে। আমার মেয়ের মতো থাকবি তুই এই বাড়িতে। আর আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোর উপর। তুই যেভাবে পারিস মা, আমার ছেলেটাকে সুস্থ করে তোল। আর ডাক্তাররা তো আছেনই। আমার একমাত্র ছেলের এই অবস্থা আমি আর দেখতে পারছি না, আমি আর দেখতে পারছি না। মা, উনি কি জন্ম থেকে এমন? না না, ও একদম সুস্থ ছিল, একদম সুস্থ ছিল ও। আমার ছেলে ডিগ্রি পাস, জানিস? স্কুল থেকে ও সবসময় ভালো রেজাল্ট করে এসেছে। স্কুল কলেজের স্যার ম্যাডামরা ওর জন্য আমাকে কত সম্মান দিত। এই যে আশেপাশে মানুষগুলো আমাকে বলতো, দীপ্তির মা তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে, তাই তুমি এমন সোনার টুকরা ছেলে পেয়েছ। গর্বে আমার বুকটা ভরে যেত। তাহলে কিভাবে হলো এমন মা? আজ থেকে 2 বছর আগের কথা, যখন ও মাস্টার্সে পড়ে, আমি রান্না করছিলাম আর ও আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মা, রান্না করছো তুমি? দেখতে তো পাচ্ছিস, কিছু বলবি? তুমি এই বয়সে কত খাটাখাটনি করো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন, আর তুমি কিনা এত কাজ করো। কত করে বললাম একটা কাজের মেয়ে রেখে দিই, না তা রাখবে না। কাজের লোক দিয়ে কি আর সব কাজ হয় বাবা? তাই তো ভাবছি কিভাবে আমার মায়ের কষ্টটা লাঘব করা যায়। হয়েছে হয়েছে, মায়ের জন্য এত দরদ দেখাতে হবে না। কি বলতে এসেছিস তাই বল। কি আবার বলতে আসবো, এমনি এসেছি। না বাবা, আপনি এমনি আসেননি। আজ হঠাৎ মায়ের প্রতি এত ভালোবাসা জেগে উঠেছে, মায়ের জন্য এত চিন্তা হচ্ছে হঠাৎ করে। নিশ্চয়ই এর পেছনে কোনো কথা আছে। বাপজান, বলে ফেলুন, বলে ফেলুন। কি বলবেন? বলুন বলুন। কিছু লাগবে? না মানে কি বল। মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? তুমি রাগ করলে মা? না না, রাগ করবো কেন? আমি তো অবাক হচ্ছি রে, আমার ছেলে কাউকে ভালোবাসে, তার মানে আমার ছেলে এখন বড় হয়ে গেছে। অথচ আমি তো ভাবতাম আমার দীপ্ত সেই পিচ্চি দীপ্তটাই আছে। এভাবে বলুন না, লজ্জা লাগে তো। আহা, প্রেম ভালোবাসার সময় লজ্জা লাগেনি, এখন লজ্জা লাগে? এবার বল, মেয়েটাকে কি করে, দেখতে কেমন? ওর নাম ঝুমুর, আমার সাথেই পড়ে। আমরা দুজন একসাথে পড়ি, দেখতে ভালোই, তোমার পছন্দ হবে। তাহলে আর কি সমস্যা, দুজন পড়তে থাক, মাস্টার্স শেষ কর দুজনই, তারপর তুই আরও ভালো একটা জব নিয়ে বিয়ে করে নিস। আমার কোনো আপত্তি নেই, তোর পছন্দে আমার পছন্দ। ওকে একদিন বাসায় নিয়ে আসিস। আচ্ছা আনবো, কিন্তু সমস্যা হচ্ছে ওরা খুব ধনী, ওর বাবা আমার কাছে হয়তো ওকে বিয়ে দিতে রাজি হবে না। এদিকে ওর জন্য নাকি পাত্রও দেখছেন তারা। তাহলে উপায়? আমি জানি না মা, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের 4 বছরের সম্পর্ক,
আমি ওকে ছাড়া থাকতে পারবো না। যে করে হোক আমি ওকে চাই মা। ওকে ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এভাবে বলিস না বাবা, তুই আমার একমাত্র ছেলে। জীবনে তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি। ওকেও তোর করে দেওয়ার চেষ্টা করব বাবা। আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে ও তোরই হবে। আমি ওর বাবার সাথে কথা বলবো, বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাসায় যাব। লাভ ইউ মা। পাগল ছেলে আমার। যা বস, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা করে ও খুশি মনে কলেজে চলে যায়। আর আমি ভাবতে থাকি কি করে ঝুমুরের বাবাকে আমি রাজি করাবো। ঝুমুর, 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 কি হলো কি? ছাড়ো ছাড়ো, পড়ে যাবো তো। আমি মাকে তোমার কথা বলে দিয়েছি। তারপর 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 কি বলো? তারপর মা কি দীপ্ত? মা বলেছেন? কি বলেছেন? আরে বাবা, কি বলেছেন সেটা তো বলবে না কি? বলেছেন তার কোনো আপত্তি নেই, আর মা তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। তোমার বাবাকে যেভাবেই হোক রাজি করাবেন। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ দীপ্ত। শুধু থ্যাংক ইউ তো চলবে না, আরও কিছু দিতে হবে। কি? এই যে পাপ্পি, ওটা বিয়ের পর দিব, আপনার পাওনা রইল। ধ্যাত। আচ্ছা শোনো, মা আরও বলেছেন তোমাকে একদিন বাসায় নিয়ে যেতে। যদি তোমাকে তার দেখে পছন্দ হয় তবেই যাবেন প্রস্তাব নিয়ে। সত্যি? আর যদি পছন্দ না হয় আমাকে? না হলে বিয়ে হবে না। ঝুমুর কান্না শুরু করে দিয়েছে। এই না না, আমি মজা করেছি। মা এমনি তোমাকে নিয়ে যেতে বলেছেন, তোমাকে দেখবেন বলে। আর এসব তো আমি মজা করে বললাম। যাও, তোমার সাথে আর কথা নেই। সত্যি চলে যাব? এই না না, পাগলিটা। ভালোই চলছিল ওদের সম্পর্ক। একদিন দীপ্ত ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে এলো। তারপর? রিয়া জিজ্ঞেস করলো। তারপর ঝুমুর আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। এই কি করছো? কি করছো? পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, মুখে সালাম দিলে হয়। আর তুমি আমার মেয়ে, আমার বুকে থাকবে। সত্যি মা? তারপর ঝুমুর আমাকে জড়িয়ে ধরল। আমি ঝুমুরকে আর দীপ্তকে খেতে দিলাম। দুজনে খাওয়া দাওয়ার শেষে আমরা গল্প করলাম। ঝুমুরের সাথে কথা বলে বুঝতে পারলাম ঝুমুরও দীপ্তকে খুব ভালোবাসে, আর যে কোনো মতে ওকে বিয়ে করতে চায়। ওর টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রতি কোনো লোভ নেই। লোভ শুধু দীপ্তর ভালোবাসা পাবার। কথাবার্তা শেষে দীপ্ত ওকে ওদের বাসার সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আমারও ঝুমুরকে খুব পছন্দ হলো, তাই পরের দিন দীপ্তকে নিয়ে আমি ঝুমুরদের বাসায় গেলাম। ঝুমুরের বাবা খুব ব্যস্ত মানুষ, তার হাতে যেন সময়ই নেই। ঝুমুরের অনুরোধে তিনি 30 মিনিটের জন্য বাসায় এসেছেন। ঝুমুর আমাদের নাস্তা দিল। ঝুমুরের বাবার কল আসছে তো আসছি। জি, কি ব্যাপারে নাকি কথা বলতে এসেছেন আপনারা আমার সাথে? ঝুমুর বলল, ছেলের জব লাগবে? না ভাইজান, আমার ছেলে একটা জব করে। তাহলে? আসলে ঝুমুর আর আমার ছেলে দীপ্ত দুজন একই সাথে পড়াশোনা করে। তো? আর ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, পছন্দ করে। আমিও এটা কিছুদিন হয় জেনেছি, আমার ছেলে আমাকে জানিয়েছে। তাই ভাই আমি চাই আপনি ওদের সম্পর্কটা মেনে নিন। কি বলছেন আপনি? যা বলেছেন ভেবেচিন্তে বলছেন তো? ঝুমুর, উনি যা বলেছেন তা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ বাবা, সত্যি। তুই ছেলেটাকে ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস? বাবা, তোর কি মনে হয় তুই ওকে বিয়ে করলে সুখী হবি? ও তোর সব চাহিদা পূরণ করতে পারবে, সব ইচ্ছে পূরণ করতে পারবে? হ্যাঁ বাবা। বাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ এখন নিজেই বুঝতে শিখে গেছে। এমনকি নিজের লাইফ পার্টনারও সে নিজেই ঠিক করে ফেলেছে। তাহলে আর আমাদের দরকার কি? তোমরা নিজেরাই বিয়ে করে নিতে। ভাইজান, আপনি রাগ করবেন না। আমি বুঝি আপনার মনের অবস্থা, কিন্তু দেখুন, ওরা নিজেরা দুজন দুজনকে পছন্দ করেছে ঠিকই, কিন্তু আমাদেরও জানিয়েছে, আর আমাদের অনুমতি নিয়েই ওরা বিয়ে করবে। যদি ওরা আমাদের অবাধ্য সন্তান হতো তাহলে ওরা নিজেরাই বিয়ে করে নিত, আমাদের আর জানাতো না। ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওদের সম্পর্কটা মেনে নিন। আমার ছেলে ওকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসে আমার ছেলে আপনার মেয়েকে। এই ছেলে, তুমি আমার মেয়েকে ভালোবাসো? জি বাসি। কতটুকু বাসো? যতটুকু বাসলে ওকে ছাড়া ভালো থাকা যায় না। ওকে ভালো রাখতে পারবে সারা জীবন? জি পারবো। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিতে পারবে না। রাজি আছো? জি আমি রাজি। তাহলে আর দেরি কেন, ডেকে আনো কাজী। বাবা, তুমি রাজি? কেন, আমাকে কি পাষাণ পিতা মনে হয়? তোর সুখী তো আমার সুখ রে মা। লাভ ইউ বাবা। আপা, তাহলে বিয়ের ব্যবস্থা করুন। আগে ওরা বিয়ে পাশ করুক, তারপর মাস্টার্স পাশ করবেন। ঝুমুরের বাবার কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। ভাবতেই পারিনি উনি এত সহজে ওদের বিয়ের জন্য রাজি হয়ে যাবেন। আসলে মানুষের বাইরের রূপ দেখে বোঝা যায় না মানুষের ভেতরে কেমন, তার মন কেমন। তারপর কি হলো মা? তারপর একদিন ময়মুরব্বীরা মিলে সবাই বিয়ের দিন তারিখ ঠিক করলো। ঝুমুর আর দীপ্ত খুশিতে আত্মহারা। ওরা যেন পুরো পৃথিবী হাতের মুঠো পেয়ে গেল। আর 5 দিন পরেই ওদের গায়ে হলুদ। তারপর একদিন সন্ধ্যায় দীপ্ত আর আমি বিয়ের আয়োজন সম্পর্কে আলোচনা করছিলাম, আর ওই মুহূর্তে দীপ্তর মোবাইলে একটা ফোন এলো, আর দীপ্ত ফোনটা রিসিভ করে কানে দেওয়ার সাথে সাথে ওর মোবাইলটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। কি হয়েছে দীপ্ত? এই দীপ্ত, কথা বলছিস না যে? দীপ্ত, মা কি হয়েছে বল? মা ঝুমুর। কি হয়েছে ঝুমুরের? মা, ঝুমুর নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ও নাকি ওদের গাড়ি নিয়ে আমাদের বাসায় আসার জন্য রওনা করেছিল। কি বলছিস তুই? ঝুমুর কই এখন? কেমন আছে ও? হসপিটালে আছে। চল তাড়াতাড়ি।
আমি দীপ্তকে নিয়ে হাসপাতালে চলে যাই, কিন্তু হাসপাতালে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ঝুমুর কই আঙ্কেল? আমার ঝুমুর কই? ওই যে তোমার ঝুমুর। আমি আর দীপ্ত একটা বেডের পাশে যাই, সাদা কাপড় দিয়ে মানুষটা ঢাকা, কিন্তু রক্তে ভিজে লাল হয়ে গেছে কাপড়টা। দীপ্ত সামনে গিয়ে কাপড়টা মুখ থেকে সরালো, আর আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঝুমুর এমন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে মুখ দেখে চেনার ক্ষমতাই নেই যে এটা ঝুমুর। তোমার ঝুমুর আমাদের ছেড়ে চলে গেছে বাবা। এই বলে ঝুমুরের বাবা দীপ্তকে ধরে কাঁদতে লাগলো। এদিকে আমিও কাঁদছি, কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম দীপ্তর চোখে কোনো পানি নেই, নেই কোনো কান্নার শব্দ। ও কাঁদছে না। ঝুমুরের বাবা দীপ্তকে জড়িয়ে ধরে কাঁদছে, অথচ ও তাকে ধরছেও না। ও মূর্তির মতন দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বলল ওনাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যান। উনি এই শোকটা সইতে না পেরে এমন স্তব্ধ হয়ে গেছেন, ওনাকে লাশের সামনে রাখবেন না। তারপর কি হলো মা? তারপর ঝুমুরের দাফন কার্য হয়ে গেল, কিন্তু দীপ্ত আর স্বাভাবিক হয় না। ভেবেছি হয়তো 2-1 দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু 2-1 দিন পর দেখি ও অস্বাভাবিক আচরণ শুরু করেছে। একা একা হাসে, কখনো কাঁদে, একা একা কথা বলে। আমি কাছে গেলে মারতে চায়, ধমক দেয়। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু পারি না। পরে ডাক্তার বাসায় ডেকে আনি। ডাক্তার ওকে দেখে বললেন ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর থেকে আমার দীপ্ত এমন। হাজার চিকিৎসা করেও ডাক্তাররা ওকে পুরোপুরি সুস্থ করতে পারেননি। তাই শেষ চিকিৎসা হিসেবে তারা বলেছেন দীপ্তকে একটা সংসারী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে। আর তারা মনে করেন যেহেতু ভালোবাসার মানুষটাকে হারানোর শোকে ও এমন হয়েছে, হয়তো ভালোবাসার আরেকটা মানুষ পেলে আর তার ভালোবাসা পেলে ও ভালো হয়ে যেতেও পারে। আমার কাছে তোকে ওর জন্য ঠিক মনে হয়েছে তুই পারবি আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে। পারবি না মা? আমার ছেলেটাকে আদর ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে পারবি না? আমার আগের দীপ্তকে আমার বুকে ফিরিয়ে দিতে? আমি চেষ্টা করব মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে। মা, আমার বউয়ের সাথে তোমার কথা বলা হয়নি? আমি ভিতরে আসব আমার বউকে দেখতে? ওর সেবা করতে হবে যে। ওই দেখ আমার পাগল ছেলেটা ডাকছে, ওকে দেখে ভয় পাস না কিন্তু। ও তোর কোনো ক্ষতি করবে না। ও এখন আমাকেও জানে ওর মা আমি, যদিও আগের কিছুই মনে নেই ওর। ডাক্তার বলেছে আমি ওর মা, তাই মা ডাকে আমাকে। আমি বলেছি না তুই ওর বউই ডাকবে, আর তোকে কামড় দিবে না কিংবা আঘাত করবে না। আমি যাই এখন তাহলে, তুই রেস্ট নে। আচ্ছা মা, আয় ভেতরে আয়, তোর বউয়ের সাথে কথা বলা শেষ আমার। ওকে কিন্তু আর কষ্ট দিস না, ঠিক আছে? এটা তোর বউ, আর বউকে কষ্ট দিতে হয় না, ব্যথা দিতে হয় না। ভালোবাসতে হয়, আদর করতে হয়, আগলে রাখতে হয়, রক্ষা করতে হয়, আর বউয়ের সব দায়িত্ব পালন করতে হয়। আচ্ছা ঠিক আছে, সব করব। আচ্ছা আমি তাহলে যাচ্ছি। যাও। তোমার কি এখন একটু ভালো লাগছে বউ? লাগছে। সরি, আমি আর কখনো এমন করবো না তোমার সাথে বউ। শুধু আমার সাথে না, কারোর সাথেই এমন করবেন না। মানে কামড় দিবেন না, মারবেন না, আঘাত করবেন না। মনে থাকবে? থাকবে। আমি আপনার কি হই? মা তো বলল বউয়ের সব কথা শুনতে হয়, এটা জানেন না তো? তাহলে জেনে রাখুন, বউয়ের সব কথা শুনতে হয়। বউ যা যা বলে তাই তাই করতে হয়। আর মায়ের সব কথাও শুনতে হয়, কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। বউও না, উফ, বউও আপন, কিন্তু মা আগে। বউ সারা জীবনের সাথী। আচ্ছা বুঝেছি, আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে, ওকে? আচ্ছা ওকে, গুড বয়। আচ্ছা এবার চলুন আমরা খেতে যাই। আচ্ছা চলো। খেতে বসেছি, আর আমার মামা মামি এসেছেন। মা ওনাদের দেখে খুশি হলেন, আমাদের সাথে খেতে বসতে বললেন। আমি খেতে বসেছি বলে মামি আমাকে বললেন, তুই খেতে বসেছিস কেন? সবার খাওয়া দাওয়া হবে, তারপর তুই খেতে বসবি। বাড়ির বউ তুই, মেয়ে না। এ কি বলছো? বউ বলে পরে খেতে হবে কেন? আমাদের সাথেই খাবে। তাছাড়া আমি ওকে বলে দিয়েছি আজ থেকে আমার মেয়ে রিয়া, বউ না। তারপরও আপনি ওকে বেশি আশকারা দিয়েন না আপা। বেশি আশকারা পেলে বউরা মাথায় উঠে যায়। মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। রুই মাছের বড় মাথাটা আমার প্লেটে দিতে দেখে মামি বলে উঠলেন, এ কি করলেন আপা? ওকে কেন এত বড় মাথাটা দিচ্ছেন? ওকে এসব দিতে হবে না। আর তখনই দীপ্ত বলে ওঠে, আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনার কি সমস্যা? মা ওকে সবগুলো মাছ দিয়ে দাও তো। ওনাকে কিছু দিবে না, উনি পচা, ভালো না। দেখছো না এসে আমার বউয়ের সাথে কেমন করছে? আপা ও রিয়াকে চিনে ফেলেছে। হ্যাঁ, আজই চিনেছে। রিয়াকে সব বুঝে গেছে। আমি সব রিয়াকে বলে দিয়েছি। আমি চাই না ও কোনো ঘোরের মধ্যে থাকুক। এই কথা শুনে মামি মামা মাথা নিচু করলেন। খাওয়া দাওয়া শেষে মামি আমার রুমে এসে বললেন, ভালো পরিবারে বিয়ে হয়েছে তোর, তাই বলে বেশি উড়িস না, নইলে পা ভেঙে পড়েও যেতে পারিস। চেয়েছিলেন তো তাই, কিন্তু আমি এত দুর্বল না। আমি পরিস্থিতি মোকাবেলা করতে পারি। ছোটবেলা থেকে যে করে আসছি, কম তো আর কষ্ট দেননি আমাকে। কিন্তু আমি যা ভেবেছিলাম তার উল্টো হয়েছে। ভেবেছিলাম মা আপনার আত্মীয়, তাই হয়তো আপনার মতোই খারাপ হবে, কিন্তু না, আপনি যেমন তার পুরোটাই বিপরীত হচ্ছেন মা। খুব ভালো তিনি। এমন শাশুড়ি পেয়ে সত্যি আমি লাকি। কি আমি খারাপ? এ বলে যেই না মামি হাত তুলেছে আমাকে থাপ্পড় দিতে, আর দীপ্ত এসে মামির হাত ধরে ফেলেছে। এমন জোরে ধরেছে যে আর একটু ধরে
রাখলে হয়তো মামির হাতটাই অকেজো হয়ে যেত। ভাগ্যিস বলেছিলাম বউয়ের কথা শুনতে হয়। মামি চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আর আমাকে বলে যায়, আর আসবো না এই পাগলের বাড়িতে। আজ আমার হাতটাকেই খেতে বসেছিল। কোন দিন আমাকে চিবিয়ে খাবে তার ঠিক নেই। আমার বউকে আপনি মারবেন আর আমি চেয়ে চেয়ে দেখবো বুঝি? যান এখান থেকে, যান। আমার বউকে যে মারতে আসবে আমিও তাকে মেরে দেব। থাকো তুমি তোমার বউয়ের আঁচল ধরে, আমি চললাম। মামা মামি বাসায় চলে যান। দীপ্ত, আমি আর মা পরে বসে বসে গল্প করি। রাতের খাবার খেয়ে ঘুমাতে যখন যাব তখন দীপ্ত আমাকে ডেকে বলে, আমি কি তোমার সাথে থাকবো? মা বলেছেন আজ থেকে তোমার সাথে শুতে। তুমি নাকি রাতে ভয় পাও, তাই তোমাকে পাহারা দিতে বলেছেন। আমি হাসলাম আর বললাম, রাতে একা থাকতে ভয় পাই আমি। আপনি আমার সাথে থাকবেন আজ থেকে। তারপর আমি বিছানা ঠিক করে মশারি টাঙিয়ে দিলাম। শুয়ে পড়লাম দুই পাশে দুজন। একটা সময় দীপ্ত বকবক বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল। আর আমি ভাবতে লাগলাম সকাল থেকে ওকে সুস্থ করার জন্য আমাকে কাজে লেগে পড়তে হবে। যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে আমার। দীপ্ত ঘুমাচ্ছে, কি নিষ্পাপ একটা মুখ, আর কতই না ভালো মানুষটা। কি থেকে কি হয়ে গেছে। আমিও পাশ ফিরে দুই চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরই দেখি দীপ্ত আমাকে জড়িয়ে ধরেছে। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। দীপ্ত আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। মা মা দেখো কত রক্ত। ও মা, আমি রক্ত দেখব না, আমাকে বাসায় নিয়ে চলো। ও মা, এটা কে? এত রক্ত কেন ওর মুখে? মা বাসায় চলো। দীপ্তর কথাগুলো শুনে বুঝতে আর বাকি রইল না আমার। ও যে ঝুমুরের লাশ স্বপ্ন দেখেছে আর তাই আঁতকে উঠেছে, ভয় পাচ্ছে। আর আমি কি না কি ভেবে নিয়েছিলাম মানুষটার বিষয়ে। এই যে উঠুন উঠুন, চোখ খুলুন, দেখুন কিছুই নেই, কিচ্ছু নেই সামনে, কোনো রক্ত নেই এখানে। তাকান তাকান। না, আমি চোখ খুলব না, খুলুন প্লিজ, দেখুন কোনো কিছু নেই। আচ্ছা ছাড়ুন একটু আমাকে, আমি লাইটটা জ্বালিয়ে দিই। চোখ খুলুন, দেখুন আমি এখানে, আপনার বউ, আর কেউ নেই। না না, আমি ছাড়বো না, তুমি চলে গেলে আমি আরো ভয় পাবো। আমি অনেকক্ষণ পর্যন্ত বুঝিয়ে দীপ্তর চোখটা খুলালাম, লাইট জ্বালালাম। দেখেছেন কিছু আছে? কেউ আছে? আছে কোনো রক্ত? আমি আর আপনি ছাড়া কেউ নেই। দীপ্ত যখন চারপাশ চেয়ে দেখলো আসলে কিছু নেই, তখন আবার শুয়ে পড়লো। তাহলে আমি এত রক্ত কিভাবে দেখলাম? আপনি স্বপ্ন দেখেছেন, আর স্বপ্নে মানুষ কত কিছু দেখে, ওগুলা কিছু না। ঘুমিয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিলাম, আর দীপ্ত ঘুমিয়ে পড়ল আমার অপর হাতটা ধরে। যেভাবেই হোক দীপ্তর মন থেকে ভয়টা আমাকে দূর করতেই হবে। সকালবেলা ঘুম থেকে জেগে রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। এ কি মা, তুই কেন করছিস এগুলো? তুই এবারের নতুন বউ, সারা জীবন তো তোকে এগুলো করতে হবে। এখন না হয় একটু রেস্ট কর। আমার এগুলো করে অভ্যাস আছে মা। আপনি যান, টেবিলে গিয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। নাস্তা রেডি করে দীপ্তকে ডেকে তুললাম। বলে বলে ব্রাশ করালাম। ফ্রেশ হয়ে অন্য ড্রেস পরে আসতে বললাম। যা যা বলেছি তাই তাই করেছে ও। ভাবিনি এত ইজি হয়ে যাবে সবকিছু। নাস্তা করা হলে দীপ্তকে জিজ্ঞেস করলাম, আজ দুপুরে কি খাবেন আপনি? কেন, তুমি রান্না করবে? হ্যাঁ আমি রান্না করব। কি খাবেন বলুন? সর্ষে ইলিশ খাবো। পারো রান্না করতে? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, আমি আজ তাই রান্না করব। কিন্তু ইলিশ মাছ যে বাজার থেকে নিয়ে আসতে হবে। ইলিশ মাছ আছে তো রিয়া, ফ্রিজে। আমি মাকে ইশারা দিয়ে বললাম, মা। না মা, ওটা শেষ। ও হ্যাঁ শেষ তো। আপনি আনতে পারবেন বাজার থেকে ইলিশ মাছ? আমি? হ্যাঁ আপনি। আপনি ছেলে মানুষ না? ছেলেরাই তো বাসার বাজার করে। পারবেন না আপনি মাছ কিনে আনতে? হ্যাঁ পারবো। মা মা, ব্যাগ আর টাকা দাও, আমি ইলিশ মাছ আনতে যাব। ও কি পারবে রে মা? আমি আছি তো মা, চিন্তা করবেন না। দীপ্ত টাকা আর বাজারের ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাসা থেকে বাজার 6 থেকে 7 মিনিটের পথ। দীপ্ত অসুস্থ হবার পর মায়ের সাথে করেই কয়েকবার বাজারে গেছে, তাই ও বাজারটা ঠিকই চেনে। আমিও দীপ্তর পেছন পেছন বাজারে গেলাম, ওকে ফলো করতে করতে। এমনভাবে গেলাম যাতে ও না দেখে। বাজারে গিয়ে ইলিশ মাছের দোকানে ঢুকেছে ও। ভাই ভাই, আমাকে একটা ইলিশ মাছ দেন। কয় কেজি নেবেন ভাই? একটা মাছে যে কয় কেজি হয় তাই দেন। লোকটা একটা মাছ ওকে ব্যাগে ভরে দিল। দীপ্ত তাকে 1000 টাকার একটা নোট দিয়ে চলে আসলো। সে আর ডাকলো না। আমি লোকটার কাছে গিয়ে উপস্থিত হলাম। দীপ্তকে ডেকে নিয়ে গেলাম। মাছ কত টাকা কেজি? 700 টাকা। এটা কয় কেজি? 1 কেজি আপা। তাহলে আর 300 টাকা কই? না মানে উনি টাকা না নিয়ে চলে গেছে, তাই বলে আপনি ওকে ডেকে দিবেন না? এই নেন আপা 300 টাকা। দেখেছেন কি করে কেনাকাটা করতে হয়? আগে দাম জিজ্ঞেস করতে হয়, তারপর কিনতে হয়। কখনো কখনো বিক্রেতারা দাম বেশি চায়, আর তখন দাম কমিয়ে বলতে হয়। মনে থাকবে? মনে থাকবে। এবার চলুন বাসায় চলুন। তুমি কখন এলে? আপনার পিছু পিছু এসেছি, জানতাম আপনি টাকা বেশি দিয়ে আসবেন। সরি। এই নিন মাছের ব্যাগ, আপনার হাতে নিন। আচ্ছা দাও। কিছু দূর যাওয়ার পর দেখি একটা কুকুর বারবার মাছের ব্যাগের দিকে মুখ বাড়াচ্ছে, আর দীপ্ত বারবার আমার আড়ালে লুকাচ্ছে। এই যে আপনি বারবার আমার কাছে এসে লুকাচ্ছেন কেন? আপনি না ছেলে মানুষ? মেয়েরা ভয় পায় কুকুর দেখে, ছেলেরা না। আপনি এটাকে তাড়ান। কিভাবে তাড়াবো? আমি তো ভয় পাই। আপনি কুকুরটার সামনে সাহসী হয়ে দাঁড়ান, বুক ফুলিয়ে দাঁড়ান, আর জোরে একটা ধমক দিন। দেখবেন ও নিজেই ভয় পেয়ে চলে গেছে। সত্যি? যদি কামড় দেয়? কিচ্ছু করবে না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে। দীপ্ত এবার সোজা হয়ে দাঁড়িয়ে দুইবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কুকুরকে এক ধমক দিয়ে বলল, ওই গেলি, এক্কেবারে মারবো, হুস।
হাত দিয়ে থাপ্পড় দেখিয়ে আর কুকুর দৌড়ে চলে যায়। দেখেছো কুকুর পালিয়েছে? ইয়াহু, আমি সাহসী। আপনি সাহসী, আর কখনো কোনো কিছুতে ভয় পাবেন না। ওকে ওকে। বাসায় এসে রান্না করলাম। আমি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ দীপ্ত আমার পাশে দাঁড়িয়েছিল। ভাজির জন্য ফুলকপি আর আলুও কেটে দিতে চেয়েছিল, আমি কাটতে দিইনি। রান্না শেষে দীপ্তকে বললাম, এবার চলুন গোসল করবেন, আর গোসল করে আমরা নামাজ পড়ব। আপনি মসজিদে যাবেন আর আমি বাসায় পড়ব। তারপর নামাজ পড়ে আপনি আসলে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো। দীপ্ত আমার কথা মতো গোসল করে নামাজ পড়তে মসজিদে চলে গেল। মা আমাকে ডেকে বললেন, মারে, তুই যে আমার ছেলেটাকে সুস্থ করতে পারবি এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে ওকে সবকিছু বুঝাতে পারবি, ও তোর সব কথা শুনবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি শুধু দোয়া করবেন মা, আমি আপনার আগের সেই দীপ্তকে আপনার বুকে ফিরিয়ে দেব। দোয়া করি তুই তোর কাজে সফল হ, আর সুখে থাক তোরা সারা জীবন। এভাবেই কাটছে দিন। আমি যে কোনোভাবে দীপ্তকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাস্তবতা সম্পর্কে জ্ঞান দিচ্ছি, বুঝাচ্ছি, আর ও গুড স্টুডেন্টের মতো সব বুঝে যাচ্ছে, বুঝে নিচ্ছে। মা ও তার ছেলের সুস্থতা দেখে খুশি। আর কিছুদিন গেলেই হয়তো দীপ্ত ওর আগের সব স্মৃতি ফিরে পাবে, সবকিছু হয়তো মনে পড়ে যাবে। কিন্তু মাঝে মাঝে চিন্তা হয়, তখন যদি দীপ্ত আমাকে না চেনে তখন কি হবে? এই পোড়া কপালের সুখ সইবে তো? আবার এইভাবে আনন্দও হয়, ও সুস্থ হয়ে তো উঠবে, আর এটাই তো আমি চাই। সুন্দরভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন। দীপ্ত এখন অনেকটা সুস্থ, স্বাভাবিকভাবে কথা বলে, স্বাভাবিকভাবে চলাফেরা করে, যদিও আগের কোনো কিছু ওর মনে পড়েনি এখনো। একদিন দীপ্ত আর আমি শপিং করে বাসায় ফিরছিলাম, কিছু জামা কাপড় কেনাকাটা করে। আমার হাত থেকে একটা ব্যাগ পড়ে যায় বলে আমি ব্যাগটা উঠাতে থাকি, আর দীপ্ত 3-4 কদম সামনে চলে যায়। আর তখনই একটা বাস এসে দীপ্তকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমি দীপ্ত বলে চিৎকার করে উঠি, প্লিজ আমার দীপ্তকে কেউ হসপিটালে নিয়ে চলুন, প্লিজ নিয়ে চলুন আমার দীপ্তকে হসপিটালে। আমার চিৎকার শুনে আশেপাশে কিছু লোক দীপ্তকে আমার সাথে হসপিটালে নিয়ে যায়। আমি হসপিটালে পৌঁছে মাকে ফোন দিই, মাও হসপিটালে চলে আসেন। দীপ্ত মাথায় আঘাত পায়, ডাক্তার ট্রিটমেন্ট করেন। ডাক্তার, কি অবস্থা এখন দীপ্তর? জ্ঞান ফিরলে বলা যাবে, যদিও মাথায় ছাড়া আর কোথাও তিনি আঘাত পাননি, আর মাথার আঘাতটাও তেমন গুরুতর নয়, আর এই আঘাত থেকে সে তার স্মৃতি শক্তি ফিরেও পেতে পারে। দোয়া করুন আল্লাহর কাছে। আমরা দীপ্তর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দীপ্তর জ্ঞান ফেরে। আমি আর মা দীপ্তর পাশে দাঁড়ানো। দীপ্ত চোখ খুলেই বসে পড়ে, সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঝুমুর তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি ঝুমুর? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাঙ্কস টু আল্লাহ, তোমার কিছু হয়নি। আমি অবাক হয়ে দীপ্তর দিকে তাকিয়ে রইলাম। মায়ের দিকে তাকাতে দেখে মা হেঁটে কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছেন। মা সামনে যেতেই মেয়েটা মাকে জড়িয়ে ধরল। মেয়েটা কাঁদছে, সাথে কাঁদছে মাও। দীপ্ত বেড থেকে উঠে গিয়ে মা ও মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আমি অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মা আমার দিকে তাকালেও ইশারা দিয়ে কোনো কথা বলতে বারণ করেন। আমিও কোনো কথা বলি না। কি হয়েছিল তোমার? কি হয়েছিল? আঙ্কেল যে ফোন করে বলল তুমি অ্যাক্সিডেন্ট করেছো, কোথাও লাগেনি তো তোমার? আমি ঠিক আছি দীপ্ত, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি জানি, বুঝতে পারছি না আমার কি হয়েছে, কিছুই তো মনে পড়ছে না। দীপ্ত রোড অ্যাক্সিডেন্ট করেছে ঝুমুর, ডাক্তার বলেছেন জ্ঞান ফিরলে আর সমস্যা নেই। কিন্তু তুমি এখানে? কিছুই বুঝতে পারছি না, তুমি বেঁচে আছো? ঝুমুর কই গেলি রে মা তুই? এই যে মা এইখানে, আর আমি তোকে কতক্ষণ যাবৎ খুঁজছি, চল ডাক্তার এসে গেছেন। বাবা এই দেখো দীপ্ত, তুই ঠিক হয়ে গেছিস মা? আমাকে বাবা বলে ডাকলি? 2টা বছর আমি এই ডাক্তার শোনার জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু তুই একটা বারও আমায় ডাকিসনি। তুই ঠিক হয়ে গেছিস মা, তুই ঠিক হয়ে গেছিস। ভাই সাহেব কি হচ্ছে এসব? ঝুমুরকে না দাফন করা হয়েছে 2 বছর আগে, তবে ও এখানে কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি আপা, আমি সব খুলে বলছি, ঝুমুরের বাবা বলল। 2 বছর আগে যেদিন ঝুমুর ড্রাইভ করে আপনাদের বাসায় আসছিল, সেদিন ওর সাথে আমাদের কাজের মেয়েটাও ছিল, আর ও ঝুমুরের সমবয়সীও। ঝুমুর ওকে নিয়েই আপনাদের বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় যখন ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তখন আমাদের কাজের মেয়েটা মারাত্মকভাবে আহত হয়, আর হসপিটালে আনার পর ডাক্তার বললেন ও মারা গেছে। আর এদিকে ঝুমুরও মাথায় আঘাত পায়, ফলে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর তখনই আমি সিদ্ধান্ত নিই আমি দীপ্তর জীবন থেকে ঝুমুরকে সরিয়ে ফেলবো। না ও এখন কাউকে চিনবে, না দীপ্তর জন্য পাগলামো করবে। আর তাই আপনাদের ফোন করে আসতে বলি, আর আমাদের কাজের মেয়ের লাশ দেখিয়ে বলি ঝুমুর আর নেই। ওর মুখটা আঘাতে পুরো নষ্ট হয়ে গিয়েছিল বলে কারোরই বোঝার ক্ষমতা ছিল না আসলে এটা কি ঝুমুর নাকি অন্য কেউ, তাই আপনারাও বুঝতে পারেননি। আর আমার প্ল্যান সাকসেসফুল হয়। ছি ভাইজান ছি, এতটা নিচে নামতে পারলেন আপনি? কেন করেছেন এমন আপনি? কেন? উত্তর দিন। কারণ আমি দীপ্তর সাথে ঝুমুরকে বিয়ে দিতে রাজি হলেও মন থেকে দীপ্তকে মেনে নিতে পারিনি, তাই আমি অ্যাক্সিডেন্টের সময় এই প্ল্যান করে আমার মেয়েকে দীপ্তর জীবন থেকে সরিয়ে আনতে চেয়েছি, আর পেরেছিও বটে। কিন্তু সমস্যা ছিল এই যে এই 2টা বছর আমার মেয়ের মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বের করেনি, একটা বার বাবা বলে ডাকেনি, চুপচাপ ঘরেই বসে থাকতো, ভুলে গিয়েছিল সমস্ত অতীত। তাই আমি মাঝে মাঝেই ওকে ডাক্তারের কাছে নিয়ে আসি। আজও তাই নিয়ে এসেছি, কিন্তু ও যে হঠাৎ দীপ্তকে দেখে স্মৃতিশক্তি ফিরে পাবে তা বুঝতে পারিনি।
দীপ্তকে যখন সবাই নিয়ে আসছিল তখন আমার সাথে সাথে ঝুমুরও ওকে দেখেছে। হয়তো ওটা খেয়াল রেখে ও ফলো করতে করতে এখানে এসে গেছে। কিন্তু দীপ্তকে দেখে যে এত তাড়াতাড়ি ওর অতীত মনে পড়ে যাবে তা আমি কখনো ভাবতেই পারিনি। ছি বাবা ছি, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? মারে, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে। আপনি জানেন সেদিনের ওই ঘটনা আমার ছেলের জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে। আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেদিন। সইতে পারেনি ঝুমুরের মৃত্যুর আঘাত। সইতে না পেরে আমার ছেলেটা পাগল হয়ে গিয়েছিল। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তবুও কোনোভাবে ঠিক হচ্ছিল না। পরে থাক সেসব কথা। আপনি কাজটা মোটেও ঠিক করেনি ভাইজান। আল্লাহ আপনাকে কোনোদিন মাফ করবে না। আপা, আপনি আর দীপ্ত আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল স্বীকার করছি। আর আমি 2 দিন পরই ওদের বিয়ে দিতে চাই। যে ভুল আমি 2 বছর আগে করেছি সেই ভুল আমি এখন শুধরাতে চাই। এই কথা শোনার পর মা আমার দিকে তাকান। আমি মাকে হাত আর চোখ দিয়ে ইশারা করি কিছু না বলতে। মা কোনো কথা বলে না। ডাক্তার সেই মুহূর্তে এসে বললেন, বাহ, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ও ডাক্তার সাহেব, আমার ছেলের আগের স্মৃতিশক্তিও ফিরে পেয়েছে। বাহ, ভেরি গুড। আপনি বিছানা থেকে উঠছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দীপ্ত শুয়ে পড়ে। ডাক্তার ওকে দেখে। ডাক্তার, আমি আজই বাসায় চলে যেতে চাই, কিন্তু আজ তো আপনাকে থাকতে হবে। না ডাক্তার, প্লিজ, আমার তেমন সমস্যা হচ্ছে না, আমাকে রিলিজ দিয়ে দিন প্লিজ ডাক্তার। আজকের দিনটা থেকে গেলে ভালো হতো। ডাক্তার, আমার খারাপ লাগছে, আমি আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় আপনাকে রিলিজ দেওয়া হবে। আপাতত থাকুন। ধন্যবাদ ডাক্তার। দীপ্ত বেডে শুয়ে আছে। ঝুমুর দীপ্তর হাত ধরে বসে আছে। দুজন তৃপ্তির হাসি হাসছে। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া যে কি আনন্দ তা যেন ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে। দীপ্ত ওর অতীত ফিরে পেয়েছে, ভুলে গেছে ওর বর্তমান আমিটাকে। আমি দীপ্তর কোনো দোষ দেই না, ওর তো কোনো দোষ নেই। দোষ আমার কপালের। আমি যে পোড়া কপালি, এই পোড়া কপালের কপালে কি আর সুখ থাকতে পারে? পোড়া কপালি যে সুখ সয় না। আমি কেবিন থেকে বাইরে বেরিয়ে এসেছি। মাও আমার পেছন পেছন আসলেন। জানেন মা, আমি আজ খুব খুশি। দীপ্ত ওর স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। আমরা সার্থক, তাই না মা? কিন্তু ও যে তোকে ভুলে গেছে রে মা। আমি জানি মা, সমস্যা নেই, ও সুস্থ হয়ে গেছে, এটাই অনেক। সব তোর জন্য রে মা, তোর সেবা আদর যত্ন ভালোবাসায় আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে, ফিরে পেয়েছে ওর স্মৃতিশক্তি, সাথে ওর হারানো ভালোবাসাও, তাই না মা? মা চুপ করে আছেন, কিছু বলতে হবে না মা। দেখেছেন ওরা দুজন কত খুশি দুজনকে পেয়ে। দীপ্তকে দেখে রাখবেন মা, আর দীপ্ত সুস্থ হলেই ওদের দুজনের হাত এক করে দিবেন। যদিও এখনো ওরা হাত ধরেই বসে আছে। আমি বোঝাতে চেয়েছি দুজনকে বিয়ে করিয়ে দিয়েন, দীপ্ত একটু সুস্থ হলে। কিন্তু তুই থাক মা, আমার কথা ভাববেন না। আমার মতো পোড়া কপালির কপালে যা আছে তাই হবে। কিন্তু একটা কথা কি জানেন মা, এই পোড়া কপালিটা না আপনার ছেলেটাকে খুব ভালোবেসেছে, খুব। আমি ওর সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো মা, ভালো থাকবো। রিয়া রে, মা আমার, কাঁদবেন না মা, ভালো থাকবেন আপনারা। দেখে রাখবেন আমার দীপ্তকে, ও যেন আর কোনো আঘাত কোনোদিন না পায়। তাহলে কিন্তু আমি ওই ঝুমুরকে ক্ষমা করব না। আসি মা। মা কাঁদবেন না, এই পোড়া কপালিটা আপনাকে আর আপনার ছেলেকে কোনোদিন ভুলবে না, কোনোদিন না। মার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, দূর থেকে দীপ্তকে এক নজর দেখে নিলাম। এখনো ঝুমুরের হাত ধরে শুয়ে আছে। এই হাত কোনোদিন ছেড়ো না দীপ্ত, কোনোদিন ছেড়ো না। পা বাড়ালাম খোলা রাস্তায়, হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি। কোথায় যাব আমি এখন? কার কাছে যাব? কে আছে আমার? না বাবা, না মা, না ভাই, না বোন, আর না স্বামী। স্বামীটা তো এখন অন্য কারোই হয়ে গেল। দুঃখ ছাড়া কেউ রইল না এই জীবনে। বিধাতা, এই পোড়া কপালের কপালে কি এইটুকুনো সুখ লিখনি তুমি? এতটাই অপয়া আমি। মোবাইলটা নিয়ে এসেছি আমি, দীপ্ত কিনে দিয়েছিল আমায় নিজে দামাদামি করে। এটাও আনতাম না যদি না এটাতে দীপ্ত আর আমার শত শত ছবি না থাকতো। দীপ্তটা সেলফি পাগল একদম। কতই না ছবি তুলেছি আমরা একসাথে। আমি রান্না করছি, ওখানে সেলফি। মশারি টানাই, সেখানেও সেলফি। শপিং করি, সেখানে সেলফি। হাইরে সেলফি, কত স্মৃতি। আর কোনোদিন ছবি তোলা হবে না দীপ্ত, আর তুলবে না তুমি কোনো ছবি আমার সাথে। এখন তোমার মোবাইল জুড়ে, জীবন জুড়ে, অস্তিত্ব জুড়ে থাকবে শুধু ঝুমুর আর ঝুমুর। দীপ্তকে ডাক্তার সন্ধ্যায় রিলিজ দিয়ে দেয়। দীপ্তর মা দীপ্তকে বাসায় নিয়ে যায়। দীপ্ত বাসায় ঢুকতে দেখে রুমগুলো আর আগের মতো নেই। আগে যেমন ছিল সব এখন অন্যরকম করে সাজানো। দীপ্ত সব থেকে অবাক হলো ওর নিজের রুমে গিয়ে। কি সুন্দর করে সাজানো ওর রুমটা। এখন কি একটু একটু ভালো লাগছে তোর? হ্যাঁ মা, তুই শুয়ে থাক তাহলে এখন। আচ্ছা মা। দীপ্ত ওর মোবাইল খোঁজে, কিন্তু কোথাও পায় না। মা, আমার মোবাইলটা কই? তোর মোবাইল তো ওই তুই অসুস্থ হবার পরই একদিন আছাড় দিয়ে ভেঙে ফেলেছিস। পরে আরেকটা মোবাইল আমি তোকে কিনে দিয়েছিলাম, কিন্তু ওটা তো তুই শপিং করতে যাবার সময় নিয়ে গিয়েছিলি। হয়তো অ্যাক্সিডেন্টের সময় ওটা হারিয়ে গেছে। সকালে একটা মোবাইল কিনে দিব না তোকে, এখন একটু রেস্ট নে। আচ্ছা যাও তাহলে তুমি। পরের দিন সকালে ঝুমুর আর ঝুমুরের বাবা দীপ্তকে দেখতে আসে। এখন কেমন আছো দীপ্ত? হ্যাঁ ভালো আছি আপা, আমি যত দ্রুত সম্ভব ওদের বিয়েটা দিয়ে দিতে চাই। এখন তো দীপ্ত অসুস্থ, একটু সুস্থ হোক, তারপর না হয় ভাবা যাবে এ বিষয় নিয়ে। না আপা, এবার আর আমি কোনো ভুল করতে চাই না বা দেরি করতে চাই না। কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা আপা? আপনি আর ঝুমুর একটু আমার সাথে আসুন। দীপ্ত রেস্ট নেক।
ঝুমুর আর ওর বাবা দীপ্তর মায়ের সাথে তার রুমে আসে। আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন ঝুমুর আর দীপ্তর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু একটা কথা আপনারা জানেন না। কি কথা আপা? দীপ্তর যে বিয়ে হয়ে গেছে। মানে কি মা? হ্যাঁ মা, ডাক্তার যখন কোনোভাবে সুস্থ করতে পারছিল না দীপ্তকে, ঠিক তখন তারা বলেছিল দীপ্তকে বিয়ে করিয়ে দিতে। বলেছে যেহেতু ওর স্মৃতিশক্তি হারায় ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে, সেহেতু ওকে কেউ ভালোবাসলে আদর যত্ন করলে সেবা করলে হয়তো ও ভালো হয়েও যেতে পারে। আর তাই আমি দীপ্তকে কয়েক মাস আগে রিয়া নামের একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিই। আর ও এতদিন দীপ্তকে সেবা যত্ন করে। ওর সেবা যত্ন আর ভালোবাসায় ও অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে। গতকাল যখন ও তোমাকে আর দীপ্তকে একসাথে দেখে এবং জানতে পারে তুমি বেঁচে আছো, তখন ও আমাদের সবাইকে ছেড়ে চলে যায় আর বলে যায় তোমার আর দীপ্তর যেন বিয়ে দিয়ে দিই আমি। দীপ্তর খুশিতে ওর খুশি। চলে যায় রিয়া চিরদিনের মতো আমাদের জীবন থেকে, দীপ্তর জীবন থেকে। দীপ্ত এসবের কিছুই এখনো জানে না। ও একটু সুস্থ হলে ওকে আমি সব বলে দেব, তারপর ও যা করতে চায় করবে। আপনি ওকে কিছুই বলবেন না মা, কিছুই বলার দরকার নেই আপনার দীপ্তকে। ও কিছুই জানবে না, ওর এসব কিছু জানার প্রয়োজন নেই। রিয়া দীপ্তর জীবনে অল্প কয়েকদিনের মেহমান হিসেবে এসেছিল এবং চলেও গেছে। আর আমি দীপ্তর অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছু আমি ওর। বাবা তুমি বিয়ের ব্যবস্থা করো, যত শীঘ্রই সম্ভব আমি দীপ্তকে বিয়ে করে আপন করে নিতে চাই, যাতে কেউ কখনো দীপ্তকে আমার কাছ থেকে কেড়ে না নিতে পারে। আচ্ছা মা, তুই যা বলবি তাই হবে। আর মা, আপনাকে দীপ্তর কসম দিলাম, দীপ্তকে আপনি কিচ্ছু জানাবেন না। ঝুমুর, সরি মা, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। 3-4 দিন পর দীপ্ত একটু সুস্থ হয়। ঝুমুর দীপ্তদের বাসায় আসে, দীপ্তকে নিয়ে ঘুরতে বের হয়। ঝুমুর দীপ্তকে একটা মোবাইলের দোকানে নিয়ে যায় ওকে মোবাইল কিনে দিবে বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ভালো একটা মোবাইল দেখান তো। দেখাচ্ছি আপা। স্যার আজ ভাবিকে নিয়ে আসলেন না যে? ওই দিন ভাবিকে যে মোবাইলটা কিনে দিয়েছিলেন আপনি, ওই মোবাইলটা দেখাবো। দীপ্ত বলল, ভাবি আপনি কোথাও ভুল করছেন, বেশি কথা না বলে নতুন করে মোবাইল দেখান। ঝুমুর বলল, আচ্ছা আপা এই নিন, এটা একদম নতুন আসছে বাজারে। আচ্ছা এটাই প্যাক করে দিন। ভালো না সেটটা দীপ্ত? ভালো। চলো তাহলে। ঝুমুর দীপ্তকে নিয়ে ফুচকা খেতে যায়। ভাই আজ কয় প্লেট বাজি ধরবেন? ওই দিন তো আপাই জিতে যাচ্ছিল, কিন্তু আপনার জন্য নিজেই ইচ্ছে করে হেরে গেল। পরে যখন আপারে বললাম আপনি নিজে ইচ্ছায় হারলেন, তাই না আপা? আপনি আরও ফুচকা খেতে পারতেন, তাই না? আপা তখন কি বলেছিল জানেন? এটা আমার হার নয়, ওর জিতই তো আমার জিত। আপনি বড়ই ভাগ্যবান ভাই, এই যুগে এমন মানুষ পাওয়া যায় না যেখানে সবাই নিজের স্বার্থটাই বুঝে। আজ আপা আসে নাই বুঝি? কোন আপা? চলো তো দীপ্ত এখান থেকে, এই ফুচকাওয়ালার মাথায় সমস্যা আছে। চলো ঝুমুর, বাসায় ফিরে যাই, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা চলো তাহলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে যাই। আজ আমি তোমাকে নিজ হাতে সর্ষে ইলিশ রান্না করে খাওয়াবো। সর্ষে ইলিশ না তোমার ফেভারিট? চলো। দীপ্ত আর ঝুমুর মাছের বাজারে ঢোকে। ঝুমুর ইলিশ মাছ দেখছে, সে সময় এক মাছওয়ালা ডেকে বলে, ভাই আজ আমার কাছ থেকে নিবেন না মাছ? আমি আজকে আর ঠকাবো না। ওই দিন ভাবি যেইভাবে আমার উচিত শিক্ষা দিছে, আমি আর কাউরে এখন থেকে ঠকাই না। ভাবি আমার চোখ খুলে দিছে। ঝুমুর বলল, এই আমরা আপনার পেঁচাল শুনতে চাইছি, এত বকবক করেন কিসের জন্য? ভাই তাড়াতাড়ি দেন তো মাছ, কোত্থেকে যে এসব পাগল ছাগলরা মাছ বিক্রি করতে আসে। কিন্তু ঝুমুর, সবাই কি পাগল? সবাই তো কার কথা যেন বলছে, আর সেই মানুষটা আমার সাথেই এসেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আমি মনে করতে পারছি না কিছু। ধুর, তুমি বাদ দিবে এগুলো, তোমার কিছু মনে করতে হবে না। ওদের এসব বিক্রয় করার নতুন বুদ্ধি, কথা বলে ইমপ্রেস করে বিক্রয় করে। বাদ দাও তুমি এগুলো, চলো বাসায় চলো। রাতে ঝুমুর ওর বাবাকে বলে, আগামীকালই আমি দীপ্তকে বিয়ে করতে চাই, কোনো অনুষ্ঠান করা লাগবে না, বিয়ে আমাদের বাসায় হবে। তুমি শুধু দীপ্তকে আর মাকে আমাদের বাসায় ফোন দিয়ে সকালেই চলে আসতে বলো। রাতে ঝুমুরের বাবা দীপ্তর মাকে ফোন দিয়ে বলে, ঝুমুর সকালে আমাদের বাসায় আসতে বলেছে, আপনারা দুজন চলে আসবেন। দীপ্ত আর দীপ্তর মা দুজন সকালে নাস্তা করে ঝুমুরদের বাসায় চলে যায়। মা, আমি এখনই দীপ্তকে নিয়ে বিয়ের কাপড় চোপড় কিনতে যাচ্ছি, বিকেলে আমাদের বিয়ে হবে। হঠাৎ বিয়ে এভাবে? আমাদের একটা প্রস্তুতি আছে না, আপনি চিন্তা করবেন না তো মা, আপনার কিচ্ছু করতে হবে না, সব হয়ে যাবে। আপনি বাবার সাথে বসে গল্প করুন, আমি আর দীপ্ত শপিং করে ফিরছি। কিন্তু বিয়ের শাড়ি গহনা এইসব তো আমরা দেব। আরে বাবা, আজ আমি কিনি, কাল তুমি কিনে দিও, আর আমার যা কিছু সবই তো তোমার, আর তোমার যা কিছু সবই তো আমার। তাহলে আমি কিনলেও যে কথা, তুমি কিনলেও সে কথা, বুঝেছ? বাবা তুমি কাজী সাহেবকে বলেছ? না রে মা, আমি এখনই জানিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আমরা তাহলে বিয়ের শপিং করতে বের হলাম, তোমরা এদিকটা দেখো। দীপ্ত আর ঝুমুর বিয়ের শপিং করতে যাচ্ছে। দীপ্ত, আজ আমি অনেক খুশি। আমিও। আজ আমাদের এতদিনের ভালোবাসা সফল হতে যাচ্ছে। ফাইনালি আমরা সারা জীবনের জন্য এক হতে যাচ্ছি। আমি অনেক হ্যাপি আজ দীপ্ত, অনেক হ্যাপি। লাভ ইউ দীপ্ত, লাভ ইউ টু ঝুমুর। আমার না খুব ভয় হচ্ছে দীপ্ত। কেন? আজ আবার কোনো সমস্যা হবে না তো? 2 বছর আগের মতো? একটা কথা সবসময় মনে রাখবে, আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। চিন্তা করো না, তিনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। এই যে খালা, আপনার ওষুধটা কে খাবে শুনি? ভুলে গেছি মা, আজকাল মনে থাকে না ওষুধপাতির কথা। কোনো সমস্যা নেই, আমি আছি না মনে করিয়ে দেওয়ার জন্য।
প্রতিদিন মনে করিয়ে দেব। আল্লাহ তোকে সুখী করুক মা। আর সুখ, পোড়া কপালের সুখ লেখা থাকে না খালা। এই যে চাচা, সকালে নাস্তা করেননি কেন? কি হলো, মন খারাপ? ছেলেটার কথা খুব মনে পড়ছে না মা। যে ছেলে আপনাকে তার সাথে রাখতে পারেনি, যে ছেলে আপনার কথা মনে রাখেনি, তাকে মনে করে কি লাভ? নিজের শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? নিন, হা করুন। মারে, তোর মতো এত লক্ষ্মী একটা মেয়ের কপালে এত দুঃখ কেন লিখছে আল্লাহ? চাচা, পোড়া কপালে যে আমি, পোড়া কপালে দুঃখ ছাড়া আর কি বা লেখা থাকবে? কিন্তু এখন আমি ভালো আছি। এই যে আপনাদের সবার সাথে আছি, নিজেকে আর অনাথ মনে হয় না। আল্লাহ একদিন তোকে অনেক সুখী করবে, দেখিস, অনেক সুখী করবেন। রিয়া এখন একটা বৃদ্ধাশ্রমের সেবিকা। যেদিন হসপিটাল থেকে দিশেহারা হয়ে কাঁদতে কাঁদতে খোলা রাস্তায় বেরিয়ে পড়েছিল রিয়া, সেদিন এই বৃদ্ধাশ্রমের এক সেবিকার সাথে রিয়ার দেখা হয়। রিয়াকে কাঁদতে দেখে তিনি এগিয়ে আসেন রিয়ার কাছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কি আর হবে দিদি, পোড়া কপালে যা লেখা আছে তাই তো হয়েছে। খুলে বল বোন, কি হয়েছে? তারপর রিয়া ওই সেবিকাকে সব কথা খুলে বলে ওর জীবনের কাহিনী। ছোটবেলা থেকে এখন অবধি ওর সাথে যা যা ঘটেছে সবই তো শুনলাম। এখন কি করতে চাও? জানি না কি করব। দুই চোখ যেখানে যায় সেখানে যাবার উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু হাঁটছি, রাস্তা পুরোচ্ছে না দিদি। আমার সাথে যাবে? কোথায় যাব? আমি একটা বৃদ্ধাশ্রমের সেবিকা, সেখানে বৃদ্ধাদের দেখাশোনা করি। ওখানেই থাকি, ওখানেই খাই। চলে যাচ্ছে জীবন। তুমি চাইলে তুমিও তাদের সেবার কাজে নিয়োজিত হতে পারো, থাকতে পারো সবার সাথে, দেখবে ভালো লাগবে। আর মাথা গোজার একটা জায়গাও হবে। যাবে? দিদি, যাব। সেদিন থেকে এই বৃদ্ধাশ্রমই হয় রিয়ার ঠিকানা। রিয়া এখানকার মানুষগুলোকে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। সবার ভালোবাসায় শুরু করেছে নতুন জীবন। 1 বছর হয়ে গেছে রিয়া এখানে আছে, কিন্তু একটা মুহূর্তের জন্য দীপ্তকে ভুলতে পারেনি। কিরে, এখানে একা একা বসে আছিস যে? ভালো লাগছে না দিদি? কি হয়েছে বল আমায়। আজ দীপ্তর কথা খুব মনে পড়ছে। কেন পারিস না অতীত ভুলে যেতে? কিভাবে ভুলবো দিদি, যাকে 3 কবুল পড়ে সারা জীবনের সঙ্গী করেছি, তাকে কি করে ভুলবো? ও কি তোকে মনে রেখেছে যে তুই রাখবি? ও তো আমার কথা ভুলেই গেছে দিদি। যেদিন ও ওর ভালোবাসাকে খুঁজে পেয়েছে সেদিনই। নিশ্চয়ই ওরা খুব ভালো আছে এখন। বিয়ে হয়ে গেছে বোধহয় কি হয়েই গেছে বিয়ে। হয়তো সন্তানের বাবাও হয়ে গেছে দীপ্ত। আচ্ছা দিদি, দীপ্তর কি আমার কথা একবারও মনে পড়েনি? এতগুলো দিন আমরা একসাথে ছিলাম, কত স্মৃতি, কিছুই কি ওর মনে পড়েনি কখনো? আমাকে এত সহজে ভুলে গেল। আমাকে ভুলে গিয়ে বিয়ে করে সংসার করছে ওর ভালোবাসার মানুষটার সাথে। খুব ভালো আছে ও, তাই না দিদি? ভালোই থাকুক, এটাই তো চেয়েছি আমি। ভালো থাকুক, খুব ভালো থাকুক। কাঁদিস না বোন, আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতেই তো বছর কাটালি, আর কত, হয়তো সারা জীবন। তোমরা এখানে, আর আমি তোমাদের কত জায়গায় খুঁজছি। কি হয়েছে খালা? আমার ছোট ছেলে এসেছে মা, আমার ছোট ছেলে এসেছে আমাকে নিতে। সত্যি বলছেন খালা? সত্যি। বড় ছেলে আর বড় বউ আমাকে এখানে দিয়ে গেছে। ছোট ছেলেটা বেকার ছিল বলে কিছু বলতে পারেনি। এখন নাকি আমার ছোট ছেলে চাকরি পেয়েছে, নিজের টাকায় ছোট একটা ঘর দিয়েছে, সেই ঘরে আমাকে নিয়ে যেতে এসেছে। আমরা মা ছেলে এখন একসাথে থাকবো, আলহামদুলিল্লাহ। চলো আমার ছেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আপনাকে খুব মনে পড়বে আমাদের খালা। আমিও তোমাদের ভুলতে পারবো না। তোমরা আমার যে সেবা যত্ন করেছো, ভালোবাসা দিয়েছো, কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার ছেলের সাথে এসে মাঝে মাঝে তোমাদেরকে দেখে যাব। আচ্ছা খালা, চলো, আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। চলুন। এই যে, এটা আমার ছেলে তানভীর, আর এটা হচ্ছে লিপি, আর এই হচ্ছে রিয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ। জানিস বাবা, এই রিয়ানা আমার অনেক খেয়াল রেখেছে, অনেক যত্ন করেছে আমার। সব সময় মতো খাবার খাইয়েছে, ওষুধ খাইয়েছে। অনেক লক্ষ্মী এই রিয়া। হয়েছে খালা, এত সুনাম করতে হবে না। এই যে তানভীর সাহেব, এখন থেকে খালার সমস্ত দায়িত্ব আপনার। আজ থেকে আপনি তাকে টাইম টু টাইম ওষুধ খাওয়াবেন, খেয়াল রাখবেন, যত্ন নেবেন। জি তা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মাকে দেখে রাখার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের দায়িত্ব। তবুও আজকাল কজনই বা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে? আচ্ছা আসি, ভালো থাকবেন। আসবেন আমাদের বাসায়। জি, আপনিও খালাকে দেখে রাখবেন। খালার যখন সবার কথা মনে পড়ে, খালাকে নিয়ে এসে ঘুরে যাবেন। আচ্ছা আসবো। যাই রে মা, ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো। তানভীরের মাকে নিয়ে বাসায় পৌঁছে যায়। তানভীরের মা ছেলের নতুন ঘরে ওঠে, চোখে আনন্দের অশ্রু। পরের দিন সকালে, আচ্ছা মা, রিয়া মেয়েটার কি পরিবারের কেউ নেই? এত সুন্দর একটা মেয়ে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছে। বলতে গেলে সবই আছে, আবার কিছুই নেই রে বাবা। বুঝলাম না, খুলে বলো তো মা। ওর জীবনটা অনেক দুঃখের, জানিস বাবা। এত ভালো মেয়েটার জীবনে এত দুঃখ কল্পনাও করা যায় না। তানভীরের মা তানভীরকে রিয়ার জীবন কাহিনী সব খুলে বলে। তানভীর আর তানভীরের মায়ের চোখ ভিজে আসে। তাহলে মা, ওকে আমরা কষ্টের জীবন থেকে উদ্ধার করে নিয়ে আসি, কি বলো? কিভাবে আবার, তোমার পুত্রবধূ করে? সত্যি বলছিস? আমিও এই কথাটা মনে মনে ভেবেছি, কিন্তু তোকে বলার সাহস পাইনি। কি না কি ভাবিস তুই এই ভেবে? না মা, তুমি যখন রিয়ার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, তখনই ওকে আমার ভালো লাগে।
আর যখন তোমার মুখে শুনলাম তোমাকে খুব যত্ন করেছো, তখন মনে মনে ভাবলাম আমাদের পরিবারের এমনই একটা মেয়ের দরকার যে আমাদের পরিবারটাকে আগলে রাখবে। সত্যি রে বাবা, ও আমাদের পরিবারে আসলে আমাদের পরিবারটা পূর্ণ হয়ে যাবে। তাহলে বিকেলে চলো বৃদ্ধাশ্রমে, গিয়ে ওকে বলো তুমি, দেখো ও কি বলে। বিকেলে তানভীর আর তানভীরের মা রিয়ার সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে যায়। কেমন আছো মা? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? আজই আমাদের কথা মনে পড়ে গেছে না? হ্যাঁ মা, সবার থেকে তোমার কথা বেশি মনে পড়েছিল। তাই বুঝি? তাই ভাবছি আমার সাথে তোমাকে নিয়ে যাব একেবারে। মানে কি খালা, বুঝলাম না। আমি চাই তুমি আমার ছেলে তানভীরকে বিয়ে করো মা, আর আমাদের পরিবারটা পূর্ণ করো। এ কি করছেন খালা? এ হয় না, কিছুতেই হয় না। তাছাড়া আমি এখনও দীপ্তর স্ত্রী, আর আমি সারা জীবন ওর স্ত্রী হয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ আমাকে মাফ করবেন। সেদিনের মতো তানভীর আর তানভীরের মা বাসায় ফিরে আসে। কিছুদিন পর তানভীর আবার বৃদ্ধাশ্রমে যায়। আজ আমি আপনাকে বিয়ের জন্য জোর করতে আসিনি, এসেছি একটু মার্কেটে নিয়ে যেতে। আমার মায়ের জন্য কয়েকটা কাপড় কিনবো। আমি কাপড় টাপড় চিনি না, তাছাড়া মুরব্বী মানুষ কোনো কাপড়ে ইজি ফিল করবে, তাও তো একটা ব্যাপার আছে। তাই যদি আমার সাথে একটু যেতেন। আচ্ছা চলুন। রিয়া আর তানভীর শপিং করছে, মায়ের জন্য কাপড় দেখছে। আর ওই সময় হঠাৎ রিয়ার বুকের ভেতর কাঁপতে শুরু করে। চোখ আটকে যায় কারো চোখের পানে চেয়ে, চোখ ভিজে আসে। অপরদিকের মানুষটা রিয়ার দিকে এগিয়ে আসছে, রিয়ার চোখ থেকে পানি ঝরছে। অপরদিকের মানুষটা আর কেউ নয়, এটা যে দীপ্ত। তবে কি দীপ্ত রিয়াকে চিনতে পেরেছে? হঠাৎই রিয়া ওর চোখের পানি মুছতে থাকে। যখন রিয়ার চোখ যায় খয়েরি রঙের শাড়ি পরে দীপ্তর পেছনে দাঁড়িয়ে থাকা ঝুমুরের উপর, রিয়ার সঙ্গে সঙ্গে তানভীরের হাত ধরে বলে ওঠে, এই শাড়িটা পরে মা আরাম পাবে, এটা নাও। আর দীপ্ত এসে বলে ওঠে, আরে তানভীর, তুমি এখানে? এই তো ভাই, মায়ের জন্য শাড়ি কিনতে এসেছিলাম। আপনিও বুঝি শপিং করতে এসেছেন? হ্যাঁ, শার্ট কিনতে এসেছি, আবার শাড়িও কিনবে। তো উনি কে? উনি হচ্ছেন, থাক থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আচ্ছা শপিং করো তাহলে। ও ওখানে দাঁড়িয়ে আছে, আমি যাই। তানভীর আর দীপ্ত একই অফিসে জব করে। ঝুমুর দীপ্তর দিকে অপলক চেয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, আমার দীপ্ত আমাকে চিনল না, অথচ আমি ভেবেছি ও আমাকে চিনেই আমার দিকে এগিয়ে এসেছিল। থাক, ঝুমুরকে নিয়ে ভালো থাকুক, ও সুখে থাকুক। রিয়া আর তানভীরের শপিং শেষ, ওরা যার যার মতো ওদের গন্তব্যে চলে যায়। রিয়া কিছুতেই দীপ্তর মুখটা ভুলতে পারছে না। তানভীরের মা পরের দিন আবার আসে রিয়ার কাছে, অনেক অনুরোধ করে কান্না করে বুঝায়। লিপি দিদি আর আশ্রমের সবাই ওকে বুঝায়। তাই রিয়া শেষমেশ রাজি হয় তানভীরকে বিয়ে করতে। বিয়ের ডেট ফিক্সড হয়। তানভীর দীপ্তকে বিয়ের দাওয়াত দেয়, সাথে অফিসের সবাইকে। ভাই, আমার বিয়ের দাওয়াত রইল, বাসার সবাইকে নিয়ে আসবেন অবশ্যই। লাভ ম্যারেজ করছো না? কতদিনের রিলেশন তোমাদের? লাভ আবার অ্যারেঞ্জ দুটোই। যেমন? এই যে ভাই, কথায় আছে না, প্রথম দেখায় ভালোবাসা, ওইরকম আর কি। আমি প্রথম দেখায় ওকে ভালোবেসে ফেলেছি, আর ও এখন পারিবারিকভাবে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে দুটোই হলো না? দোয়া করে সুখী হও। হ্যাঁ ভাই, ওর জীবনে অনেক কষ্ট, আমি ওর সব দুঃখ কষ্ট ভুলিয়ে সুখের সীমানায় নিয়ে আসতে চাই। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। রিয়া আর তানভীর দুজন মিলে বিয়ের শপিং করে নেয়। আজ রিয়ার আর তানভীরের বিয়ে। তানভীরদের বাসায় রিয়াকে আগেই নিয়ে আসা হয়েছে, সাজানো হয়েছে রিয়াকে। রিয়াকে আজ অপসরীর মতো লাগছে। রিয়াকে যখন বিয়ের সাজে সাজানো হয় তখন রিয়া বারবার ওর আর দীপ্তর বিয়ের কথা মনে করছিল। ওই স্মৃতি রিয়ার মনে বারবার দোলা দিচ্ছিল। আমি কেন পারছি না দীপ্ত তোমাকে ভুলতে? কেন পারছি না? তানভীর তো দেখতে ভালো, আমাকে খুব ভালোবাসে, তাহলে কেন পারছি না আমি তানভীরের দিকে মন আনতে? কেন আমার মন থেকে সরে যাচ্ছ না তুমি? প্লিজ আমায় মুক্তি দাও, এবার তো মুক্তি দাও, প্লিজ প্লিজ প্লিজ। রিয়া একা একা এসব বলে কাঁদতে থাকে। একটু পরে রিয়ার আর তানভীরের বিয়ে। দীপ্ত এসে গেছে, সাথে ওর মাও এসেছে। দীপ্তদের অফিসার অনেকে এসেছে। তাদের মধ্যে কারিমা নামের মেয়েটা চোখের জল লুকাচ্ছে বারবার। নাক মুখ ফুলে আছে মেয়েটার, কি হয়েছে কে জানে। এই কারিমা, কি হয়েছে তোমার? বাসায় কোনো সমস্যা হয়েছে? চোখ মুখ ফুলা কেন? কেঁদেছো কেন? এনিথিং রং? রাইটই বা ছিল কবে তানভীর ভাই? কি হয়েছে খুলে বলো তো। এখন আর বলেই বা কি হবে? আজব, না বললে জানবো কি করে? আমি জানি না তানভীর ভাই, কবে কখন কিভাবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, কিন্তু এভাবে আমার স্বপ্নগুলো যে ভেঙে যাবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি তো কখনো বলনি আমায়, ভেবেছি বলবো, কিন্তু তার আগেই আপনার বিয়ের দাওয়াত পেলাম। প্লিজ মন খারাপ করো না, কপালের লিখন কেউ বদলাতে পারে না। হয়তো তাই। সুখী হন, দোয়া থাকলো। যাও ভেতরে বসো। দীপ্তর মাকে নিয়ে এসেছে, ওর এক বন্ধুর বিয়ে বলে। দীপ্তর মায়ের সাথে তানভীরকে পরিচয় করিয়ে দেয়। তানভীর দীপ্তর মাকে রিয়ার কাছে নিয়ে যায় পরিচয় করিয়ে দিতে। রিয়া পেছন ফিরে দাঁড়িয়ে আছে। রিয়া, এই দেখো, উনি আমার বন্ধু দীপ্তর মা, আর আন্টিও হচ্ছে রিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা কথা বলো, আমি ওদিকটা দেখছি। দীপ্তর মা ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়ার দুই চোখ ভরা জল। কেমন আছিস রে মা? ভালো আছি মা। এত তাড়াতাড়ি ভুলে গেলি রে মা?
কত খুঁজেছি আমরা তোকে। আমার দীপ্তটা পাগলের মতো খুঁজেছে। একটা বারও কি আসতে পারিসনি আমাদের দেখতে? এতটা পাষাণ কি করে হলি রে তুই? মা, দীপ্ত ও আমার কথা জানে? হ্যাঁ মা জানে, তোকে কত খুঁজেছে ও। কেন খুঁজেছে মা? এখন তো আর ওর জীবনে আমাকে প্রয়োজন নেই। ওর জীবনে তো এখন ওর ভালোবাসা ঝুমুরই আছে। কেউ নেই রে মা, কেউ নেই। আমার ছেলেটা খুব একা, খুব একা। আমি ছাড়া কেউ নেই এখন আর ওর জীবনে। ঝুমুর কেউ বিয়ে করেনি? না রে মা, ঝুমুর একদিন বিয়ের সব আয়োজন করে আমাদের ওদের বাসায় নিয়ে যায়। তারপর বিয়ের কেনাকাটা করে দীপ্ত আর ঝুমুর দুজনেই। যখনই বিয়ের জন্য দুজন বসে আর কাজী বিয়ে পড়ানো শুরু করে, তখন কেন যেন দীপ্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে যায়। কি হয়েছে, উঠলি কেন? বস। মা, কি রে বাবা, বস। মা, আমি কেন আবার বিয়ে করছি? আমি তো এই বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি দীপ্ত? ঠিকই তো বলছি। এসব কি বলছিস বাবা তুই? হ্যাঁ মা, আমার তো বিয়ে হয়েছে। আমার চোখের সামনে সব ভাসছে মা। আমি তো অন্য কাউকে কবুল বলেছি। আমি বর্ষে যে কাউকে বিয়ে করে আনতে গিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে, সবকিছু মনে পড়েছে আমার। সব কিছু মা। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। আমি কেন তাহলে আমার স্ত্রী থাকতেও আরেকজনকে বিয়ে করব? এ হয় না। আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও ঝুমুর। তুমি অন্য কাউকে তোমার জীবনসঙ্গী করে নিও। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, ক্ষমা করে দিবেন সবাই আমাকে। আসি। এই বলে দীপ্ত আমাকে নিয়ে ঝুমুরদের বাসা থেকে চলে আসে। বাসায় এসে তোকে খুঁজে। ওর নাকি তোর সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ে গেছে, কিন্তু তোকে খুঁজে পায় না। আমাকে তোর কথা জিজ্ঞেস করে। আমি সেদিনের সব কথা ওকে খুলে বলি, আর বলি তুই কোথায় আমি জানি না। এরপর ও তোর মামার বাসায় যায়, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে কিন্তু পায় না। ও আজও তোরই আশায় আছে মা, আজও তোর আশায় আছে। আমি নিজেও জানি না আজ তোর বিয়েতে ও আমায় নিয়ে এসেছে। ও বলেছে ওর এক বন্ধুর বিয়ে। রিয়া চিৎকার করে কাঁদছে দীপ্তর মাকে জড়িয়ে ধরে। কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎই তানভীরের মা রুমে ঢুকে। রিয়া, জি। চলো, কাজী সাহেব ডাকছেন। আপা চলুন, ওদের বিয়ে পড়াবে এখন। রিয়াকে তানভীরের মা এবং দীপ্তর মা দুজন মিলে ধরে নিয়ে আসেন। তানভীরও জামাই বেশে বসে আছে। এদিকে কারিমা চোখ মুছে যাচ্ছে বারবার সবার আড়ালে। রিয়া দীপ্তর দিকে তাকাতে দেখে দীপ্তর নয়ন ভরা জল হঠাৎই বৃষ্টির মতো চোখ থেকে ঝরে পড়ছে। বসো রিয়া, তানভীর বলল। রিয়া বসে আর মনে মনে ভাবে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, আর এখন তিনি যা করবেন সবার ভালোর জন্যই করবেন। কাজী সাহেব রিয়ার আর তানভীরের বিয়ে পড়ানো শুরু করলো। রিয়ার চোখ দীপ্তর চোখের দিকে। দীপ্ত নয়ন ভরা জলের ঠোঁটে হাসি নিয়ে হাতের ইশারায় বলে, তোমায় দারুণ লাগছে। রিয়া হেঁচকি তুলে কাঁদতে থাকে। দীপ্ত মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে নিষেধ করে। রিয়া এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি হলো রিয়া, বসো। আমি এ বিয়ে করতে পারবো না তানভীর। কেন করতে পারবে না? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার এখনো ডিভোর্স হয়নি, আর আমার প্রথম স্বামী বর্তমান থাকা অবস্থায় বিয়ে করা যায় না। তুমি বসো, বিয়ের পর আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এ হয় না, আর হবেও না। আর আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। কেন পারবে না? কারণ আমি আজও ওকে ভালোবাসি, আর আমি ওকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে চাই। যে কিনা তোমার কোনো খবরই রাখেনি, বিয়ে করে সুখে আছে, তার জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করতে চাও? কি হবে এমন বেঈমানকে ভালোবেসে জীবনটা নষ্ট করে? চুপ, একদম চুপ। আমি ওর সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাই না। তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সবাই যেন চুপচাপ দাঁড়িয়ে শুটিং দেখছে, আর ওরা যেন সিনেমা বা নাটকের অভিনয় করে যাচ্ছে। বাহ, আজ প্রাক্তন স্বামীর জন্য দরদ উতলে পড়ছে। আসলে তোমার মতো বাজে মেয়েদের কি বা বলার থাকে? আর কিছু বলার নেই আমার। তানভীর, আর একটা কথাও না, নইলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মানে কি দীপ্ত ভাই, আপনি কেন এমন রিয়েক্ট করছেন? তুমি আমার স্ত্রীকে যা তা বলে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কি বলছেন ভাই, আপনার স্ত্রী? আরে আপনার স্ত্রী হলে তো 1 বছর ওর খবরই নিতেন, আর বসে বসে বিয়ের তামাশা দেখতেন না, প্রথমেই বাধা দিতেন। কি বলতে চাও তুমি? কি আর বলতে চাইবো ভাই, আমি চাচ্ছিলাম আপনি বিয়েটা বন্ধ করুন, বাধা দিন। কিন্তু না, আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বউয়ের বিয়ে হয়ে যাওয়া দেখছেন, আর শেষমেশ রিয়াই দাঁড়িয়ে গেল। তুমি সব জানো? কিছুই জানতাম না ভাই। আপনার মাকে যখন রিয়ার কাছে দিয়ে চলে আসছিলাম, তখন মনে হলো রিয়ার কাজল নষ্ট হয়ে গেছে, তাই মুছে দিয়ে আসি। যেই আমি আবার রুমের কাছাকাছি গেলাম, দেখি আপনার মা আর রিয়া কাঁদছে, আর আপনাদের জীবন কাহিনী আলোচনা করছে। সবটুকু শুনলাম বাইরে দাঁড়িয়ে, আর ভাবলাম হয়তো আপনি এই বিয়েটা হতে দিবেন না, কিংবা রিয়াই করবে না বিয়ে। আর যদি দুজনই চুপ থাকে, তবে সিদ্ধান্ত নিলাম আপনার আর রিয়ার মিলটা আমিই করিয়ে দিব। এখনও এতটা বেইমান হয়ে ওঠেনি ভাই যে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিব। তানভীর, থাক ভাই, আর কিচ্ছু বলতে হবে না। আসলে আমিও চাচ্ছিলাম রিয়া নিজেই বিয়ের জন্য না করে দিক। মনে মনে ভাবছিলাম, যদি আমার জন্য ওর মনে একটুও মায়া ভালোবাসা থাকে, আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে রিয়া ঠিক এই বিয়ের জন্য না করে দিবে। তাই আমি চুপ ছিলাম আর দেখছিলাম রিয়া কি করে। আমার বিশ্বাস ছিল রিয়া এ বিয়ে কিছুতেই করবে না। রিয়া কেঁদে যাচ্ছে তানভীর আর দীপ্তর মা। তানভীর, আমাকে ক্ষমা করে দিবেন আপনি। আরে পাগলি, তোমার কোনো দোষ নেই। আমি সরি তোমাকে বাজে মেয়ে বলার জন্য। আসলে আমি চেয়েছিলাম দীপ্ত ভাই রিয়েক্ট করুক। দীপ্ত ভাই তোমাকে খুব ভালোবাসে, তার চোখের জলই তা প্রমাণ করে দিচ্ছে।
দীপ্ত ভাইয়ের সাথেই তুমি সুখী হবে, আমার সাথে না। দুজন এক হয়ে আমাকে এবার মুক্তি দাও। তানভীর, তোমার এ ত্যাগ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে না ভাই, কিসের ত্যাগ? বিয়ে তো আমি করবই, জামাই যখন সেজেছি। মিস কারিমা, আপনি কি আমার মিসেস হবেন? হব, কাঁদতে কাঁদতে বলল। বউ যখন সেজেছি, বিয়ে তো আমিও করবই। এই যে মিস্টার দীপ্ত, আপনি কি আরেকবারের মতো মিসেস দীপ্তকে কবুল করে নেবেন? দীপ্ত রিয়াকে সবার সামনে জড়িয়ে ধরে। দুজনেই কাঁদতে থাকে। এদিকে তানভীর আর কারিমার বিয়ে হতে থাকে। রিয়া দীপ্তকে হাত ধরে তানভীরের মায়ের রুমে নিয়ে যায়। কেমন করে খুঁজছেন যে নিজের বউকে খুঁজে পাননি? মন থেকে খুঁজলে ঠিকই পেতেন, মন থেকে খুঁজেননি তো, তাই পাননি। কোনো জায়গা বাদ রাখিনি যেখানে তোমাকে খুঁজিনি। আমি কি করে জানবো আপনি বৃদ্ধাশ্রমে আছেন? বৃদ্ধকালে হারালেও না হয় খুঁজে পেতাম। কিভাবে ভাববো এই ইয়ং বয়সে আমার বউ বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছে? হয়েছে, থাক, এত কিছু বলতে হবে না। আগে এটা বলুন, ঝুমুর কেমন আছে? আর ওর কি হলো? ও তো আপনাকে খুব ভালোবাসতো। আর ওই দিন যে আপনাকে আর ঝুমুরকে একসাথে দেখলাম, আচ্ছা ওই দিন কি আপনি আমাকে দেখে আমার কাছে আসছিলেন? এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? ওই দিন ঝুমুর একাই শপিং করতে গিয়েছিল, আর আমিও শপিং করতে গিয়েছিলাম। শপিং মলে হঠাৎই আমার সাথে দেখা হয় ওর, তাই দুজন কথা বলছিলাম, আর হঠাৎ করে চোখ যায় আমার তোমার ওপর। তাই ওকে ওখানে রেখেই তড়িঘড়ি করে তোমার দিকে এগিয়ে আসছিলাম। কিন্তু যখন তোমার সাথে তানভীরকে দেখলাম, বুঝে নিলাম তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে। আর যখন তুমি তানভীরের হাত ধরলে, তখন ধারণাটা আরও গভীর হলো। তাই আর আমি তোমায় বুঝতে দেইনি যে আমি তোমার কাছে আসছিলাম। আর আমিও যখন আপনার পেছনে শাড়ি পরা অবস্থায় ঝুমুরকে দেখেছি, তখনই তানভীরের হাত ধরেছি। আর ভেবেছি আপনি আমাকে চিনলেও যেন আমাকে ভুলে ঝুমুরকে নিয়ে সুখী হতে পারেন। আহারে দয়ার সাগরিকা, এটা আবার কি? কিছু না। আপনি ছেড়ে আসার পর ঝুমুরের কি হলো? আমার যখন বিয়ের আসরে তোমার কথা মনে পড়ে যায়, আমি তখনই ঝুমুরের কাছে ক্ষমা চেয়ে চলে আসি আর বলি ও যেন কাউকে বিয়ে করে নেয়। তারপর ঝুমুর ওর খালাতো ভাইকে বিয়ে করে নেয়। ওর খালাতো ভাই ওকে খুব ভালোবাসতো, তাই আরও বিয়েটা সহজ হয়। তাই কেমন আছে এখনো? সেদিন যখন দেখা হলো ওর সাথে, বললো তো ভালো আছে। ওর বর নাকি ওকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ। ঝুমুরের সাথে ওর কাজিনের বিয়ে হয়। ঝুমুর যখন স্মৃতিশক্তি হারিয়ে চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না, তখন ফাহাদ ওর কাজিন ব্রো এসে ওকে অনেক হাসানোর চেষ্টা করত, কথা বলানোর চেষ্টা করত। কোনো কথা না বললেও ঝুমুর ওর কাণ্ড দেখে হাসত। ফাহাদ ওকে সুস্থ করার চেষ্টা করতে করতে কখন যে ঝুমুরকে ভালোবেসে ফেলে তা নিজেও জানে না। ভেবেছে ঝুমুর সুস্থ হলে ঝুমুরকে বলবো, কিন্তু এরই মধ্যে যখন ঝুমুরের ওর অতীত মনে পড়ে যায়, তখন ফাহাদ ওদের বাসায় আসলে ও ফাহাদকে বলে ও কয়েকদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে দীপ্তকে, যাকেও খুব ভালোবাসে। তাই আর ফাহাদ ঝুমুরকে ওর ভালোবাসার কথা বলে না। কিন্তু যেদিন দীপ্ত বিয়ের আসর থেকে উঠে চলে আসে, সেদিন ফাহাদ ঝুমুরকে সবার সামনে বলে ও যাকে ভালোবাসে তার কাছে চলে গেছে। আমি তোকে ভালোবাসি, তুই কি আমার হাত ধরবি সারা জীবনের জন্য? আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই। তুই যখন সুস্থ ছিলি তখনও তোকে হাসানোর চেষ্টা করেছি, আর বাকি জীবনও তোকে হাসানোর দায়িত্ব নিতে চাই। দিবি সেই দায়িত্ব আমায়? ঝুমুর ওর বাবার মুখে শুনেছে ফাহাদ ওর কতটা যত্ন নিয়েছে, আর ঝুমুরকে ফাহাদ কতটা ভালোবাসে। ঝুমুরের বাবাও ঝুমুরকে বলেন বিয়ে করে নিতে ফাহাদকে, আর ঝুমুরও ফাহাদের ওর প্রতি ভালোবাসা দেখে বিয়েতে রাজি হয়ে যায়। আর ওই দিনই ফাহাদ আর ঝুমুরের বিয়ে হয়ে যায়। চলো রিয়া, তানভীর আর কারিমার বিয়ে হয়তো হয়ে গেছে এতক্ষণে, এবার আমরা আবার বিয়েটা করে নিই। আমি এমন পচা মানুষকে বিয়ে করি না। একবার যখন করেছেন, এ জীবনে আর ছাড়াছাড়ি নেই। সারা জীবন এই পচা মানুষটার সাথেই থাকতে হবে। আমি শুধু এই জীবনটা না, মৃত্যুর পর যে জীবন আছে, সেই জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনটাও এই পচা মানুষটার সাথে কাটাতে চাই। লাভ ইউ টু। বিয়ে হয়ে যায় তানভীর আর কারিমার। তারপর দ্বিতীয়বারের মতো বিয়ে করে নেয় দীপ্ত আর রিয়া। ঝুমুর ও ফাহাদকে নিয়ে ভালো আছে। তানভীর, কারিমা, ঝুমুর, ফাহাদ, দীপ্ত, রিয়া সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শেষমেশ পোড়া কপালের জীবনে দীপ্ত নামের সুখ পাখিটা এসে বাসা বাঁধে, আর রিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট মুছে দিয়ে সুখ, শান্তি, আদর, ভালোবাসায় ভরিয়ে দেয় রিয়ার জীবন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।